পেসের সাথে ওর জায়গাটা খুব ভালো ছিল না ওই সময়। স্বাভাবিকভাবে একটা ইয়াংস্টারের জন্য ওই সময় ক্রিকেটটা বোঝা যে আমি এত জোরে বল করি, আমি কোথায় বল করবো, এতটা নলেজ থাকে না। নাহিদ রানা কখনোই টার্গেট করেনি যে 150-তে বল করবে। ও সবসময় চেয়েছে ও অ্যাকুরেসি বাড়বে ওর বলিংয়ে, ও আরও এফেক্টিভ হবে বলিংয়ে। এইটা আমি মনে করি যে আমাদেরই দোষ। আসলে আমরা যারা কোচিং করছি আমাদেরই একটা এখানে ল্যাকিংস। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের সাথে চর্চার আলোচনার জন্য উপস্থিত রয়েছেন জাতীয় দলের সাবেক পেসার এবং বর্তমানে বিসিবির কোচ এবং বিপিএল এবং ডিপিএল এ একই সময়ে কাজ করা জাতীয় দলের এক সময়ের পেসার তালহা জুবায়ের। আপনাকে স্বাগতম চর্চার পর্দায়। ধন্যবাদ। প্রথমে জানতে চাচ্ছি চলমান ডিপিএল নিয়ে। 5 ম্যাচের 5টিতে জিতে সবার উপরে রয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শুধু জয় নয়, উপভোগ্য ক্রিকেটও খেলছে আপনার দল। দলের কোন দিকটি এখানে বড় ভূমিকা রেখেছে এবং এবারে ডিপিএল এর খেলার মান কেমন দেখছেন? দেখেন, আমরা যেভাবে খেলছি মাশাআল্লাহ খুবই ভালো, এবং ওভারঅল আমি কোনো স্পেসিফিকলি একটা সাইড বলবো না। ওভারঅল আমরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যখন যার দায়িত্ব, যখন যে ফিনিশ করা দরকার হচ্ছে সে সেই রোলটা প্লে করছে, এবং প্রত্যেকের রোলটা ডিফাইন করে দেওয়া আছে যে কার রোল কি টিমের মধ্যে। এবং আমরা যেটা চেষ্টা করছি, আমাদের ফিল্ডিংটা যেন কোনোভাবেই এখানে আমরা কোনো রিল্যাক্স না করি। ফিল্ডিংয়ে যেন আমাদের মানে মোর দেন 100% এফোর্টটা সবসময় থাকে। সো আপনি যদি আমাদের খেলাগুলো দেখে থাকেন, আমাদের ফিল্ডিংয়ে আমরা অনেকগুলো রান সেভ করছি এবং চমৎকার কিছু ক্যাচ, রান আউট আমরা করেছি সোফার। বিপিএলও আপনি কাজ করেছেন কোচ হিসেবে এবং ডিপিএলও করেছেন, এই দুটোর মধ্যে তফাৎ কতটুকু? তফাৎ বলতে কি, আমার কাছে মনে হয় বিপিএলটা একটু জাঁকজমক বেশি হয়। ধরেন স্পন্সর থাকে, খেলা টিভিতে দেখায় এবং মানে কমেন্ট্রি হয়, দর্শক অনেক থাকে, একটু বেশি জাঁকজমক থাকে। কিন্তু আপনি যদি প্রেশারের খেলা বলেন, খেলার মান বলেন, হ্যাঁ বিপিএলে ফরেন প্লেয়ার থাকে। ডিপিএলে যখন ফরেন প্লেয়ার এখন নেই, আগে ছিল একটা করে। সো কিন্তু আমাদের প্রিমিয়ার লিগে যেটা হয় ডিপিএলে, এইটার প্রেশারটা কিন্তু অন্য লেভেলের থাকে। সো আপনি এই আমাদের প্রিমিয়ার লিগটা কিন্তু অনেক বড় বড় প্লেয়াররাও খেলে গেছে বাংলাদেশে, এবং প্রত্যেকেই বলেছে যে এইটার প্রেশারটা একদম অন্য লেভেলের। সো এইখানে স্ট্যান্ডার্ডটা খুবই ভালো, এবং এই বছর যেটা সিঙ্গেল লিগ হচ্ছে, এইখানে সব টিমগুলোই মোটামুটি ভালো খেলছে। কারণ আপনার কিন্তু এখানে ম্যাচ হেরে গেলে আপনি অনেকটা পিছিয়ে যাবেন, যেহেতু সিঙ্গেল লিগ, আপনার সুপার লিগ নেই, আপনার কামব্যাক করার সুযোগ খুবই কম। সো এই দিক থেকে আমি বলবো যে এবার প্রিমিয়ার লিগটাও ভালো হচ্ছে, এবং সেই সাথে বিপিএল এক ধরনের টি20 ফরম্যাট, এটা ওয়ান ডে ফরম্যাট, কিন্তু ওই ডিফারেন্সটা ওইটাই আমার কাছে মনে হয় যে জাঁকজমকটা একটু বেশি হয় বিপিএল, প্রিমিয়ার লিগটা ওই ক্ষেত্রে হয় না। আচ্ছা, ঘরোয়া থেকে এবার একটু আন্তর্জাতিক ক্রিকেটে আসি। বাংলাদেশ দলের এই সময়ের প্রতিধারকা নাহিদ রানার সঙ্গে আপনি ব্যক্তিগতভাবে কোচ হিসেবেও কাজ করেছেন, এছাড়াও একদম সাবেক পেসারের দৃষ্টিকোণ থেকেও তার বোলিংটা কেমন উপভোগ করছেন? নাহিদ রানার সঙ্গে ছোটোবেলা থেকে কাজ করি, আন্ডার-19 থেকে। কিন্তু আমরা যেই সময়টায় নাহিদ রানাকে পেয়েছিলাম, ওই সময় আমার হাতে খুব কম সময় ছিল ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য। সো তখন আমরা নাহিদ রানাকে নিয়ে মানে পিক করতে পারিনি, যেহেতু ওর একটা রান আপের প্রবলেম ছিল। সো ওইটা নিয়ে কাজ করা হয়েছে। ওইটা নিয়ে রান আপটা আপনারা যদি এখন দেখেন, অনেক লম্বা রান আপ, স্মুথ রান আপ। সো ওই কারণেই নাহিদ রানাকে আমরা পিক করতে পারিনি 19-এ, যেহেতু রান আপের একটা ইস্যু ছিল, সময় হাতে খুবই কম ছিল ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে। সো এবং নাহিদ রানাকে দেখেন, নাহিদ রানা বাংলাদেশে এই প্রথম যে 150-তে কেউ বোলিং করছে এবং কন্টিনিউয়াসলি করছে। সো এটা তো অবশ্যই খুবই উপভোগ করি আমরা সবাই, যারাই ওর সাথে কাজ করেছি কিংবা কাজ করি নাই যারাও, সবাই আমরা বাঙালি হিসাবেই আমরা উপভোগ করি এই জিনিসটা। সো আমি দোয়া করি যে রানা যেন ওর ফর্মটা ধরে রাখতে পারে এবং ইনজুরি লেস ক্রিকেট ওর যেন, ওর ক্যারিয়ারটা যেন হয়। যে সময় আপনি নাহিদ রানার সাথে কাজ করেছিলেন, তখন তো অবশ্যই তার মাঝে সেই প্রতিভা দেখেছিলেন, কিন্তু এত দ্রুত তিনি আন্তর্জাতিক ক্রিকেটেও একটা হইচই ফেলে দিবেন, সেটা কি তখন ধারণা করতে পেরেছিলেন? দেখেন, এইটা আমরা যখন নাহিদ রানাকে দেখি, ওর পেস কিন্তু সবসময় এরকম ছিল। হ্যাঁ, আপনি একদমই র একটা প্লেয়ার ছিল, ওরকম এইজ লেভেল খেলে আসে নাই, ওই সিস্টেমে ছিল না হয়তো বা। সো এই কারণে ওর পেসের সাথে ওর জায়গাটা খুব ভালো ছিল না ওই সময়। স্বাভাবিকভাবে একটা ইয়াংস্টারের জন্য ওই সময় ক্রিকেটটা বোঝা যে আমি এত জোরে বল করি, আমি কোথায় বল করবো, এতটা নলেজ থাকে না। কিন্তু নাহিদ রানা অবশ্যই, আপনি যেটা বললেন যে এত জলদি আমরা চিন্তা করেছিলাম কিনা, অবশ্যই চিন্তা করেছিলাম যে নাহিদ রানা ইন্টারন্যাশনালি খুব ভালো কিছু একটা করার সুযোগ আছে, আমাদের ফিউচার প্লেয়ার হবেও, কিন্তু এত জলদি করে ফেলবে এইটা হয়তো বা কেউই চিন্তা করেনি। কিন্তু নাহিদ রানার যে একটা লক্ষণ ছিল, যেটা ছোটোবেলা থেকেই, ও খুব শিখতে চেত, জানতে চাইতো, অনেক কোশ্চেন করতো, ওর আগ্রহ অনেক বেশি ছিল। সো ওই জিনিসটা ওকে অনেক হেল্প করছে।
2022 সালেও আপনি নাহিদ রানার সঙ্গে কাজ করেছিলেন বয়সভিত্তিক দল ছাড়াও, সেখানে কি কোনো বিশেষ অ্যাকশন বা অন্য কোনো স্কিল নিয়ে কাজ করেছিলেন? না, ওর অ্যাকশন নিয়ে কখনোই কাজ করা হয় নাই। শুধু একটাই কাজ করা হয়েছিল, ওর রান আপটা খুবই এলোমেলো ছিল। ওর বড় নো বলের একটা টেন্ডেন্সি ছিল। সো ওই জায়গাটাই আমরা কাজ করেছি, এবং আলমগীর ভাই আমরা দুজন মিলেই কাজ করেছিলাম এই জিনিসটা নিয়ে। সো ওই একটা জিনিসে ওর কাজ করা হয়েছে, তাছাড়া ওর বোলিং অ্যাকশনে কোনো জায়গায় টাচ করা হয়নি। ঘরোয়া ক্রিকেটে তো আপনি একদম খুব কাছ থেকে কাজ করছেন, সেখানে এই যে নাহিদ রানার উত্থানটা কি বাংলাদেশে একটা গতিময় পেস বোলিং এর ক্ষেত্রে একটা জাগরণ ঘটাতে পারে? অবশ্যই পারে। দেখেন, একটা সময় ছিল মাশরাফিকে দেখে অনেকে এনকারেজ হতো, ইয়াংস্টাররা মুস্তাফিজকে দেখে হতো, তাসকিনকে দেখে হতো। এখন যারা ইয়াংস্টার আছে, যারা নতুন আপকামিং প্লেয়ার আছে, তারা হয়তো বা নাহিদ রানাকে ফলো করছে যে আমিও 150-তে বোলিং করব। কিন্তু এখানে আমি একটা অ্যাডভাইস দিব তাদেরকে, 150-তে বোলিং করাটাই মেইন কাজ না। নাহিদ রানা কখনোই টার্গেট করেনি যে 150-তে বল করবে। ও সবসময় চেয়েছে ও অ্যাকুরেসি বাড়বে ওর বোলিংয়ে, ও আরও এফেক্টিভ হবে বোলিংয়ে। পেসটা ন্যাচারাল, ওর এই পেসটা ন্যাচারাল পেস। সো অনেকে চায় যে আমি অনেক জোরে বল করব, কিন্তু ওইটা করতে যে মেইন কাজটা ভুলে যায়, এলোমেলো বল করা শুরু করে। সো মেইন টার্গেটটা কোনো ইয়াংস্টারের যেন শুধু 150 ক্লিক করা না হয়। আচ্ছা, আপনিও তো ক্যারিয়ারের একদম শুরুর দিকে যখন এসেছিলেন তখনও অনেকেই রোমাঞ্চ নিয়ে আপনার বোলিংও দেখতেন, কারণ সেখানেও একটা জোরে বোলিং এর টেন্ডেন্সি ছিল। তো আপনার ক্যারিয়ারের শুরুর দিনগুলোর সঙ্গে নাহিদের কি কোনো মিল পান? দেখেন, ওই সময় আমরা যখন আসলাম, আমি, মাশরাফি, আরও অনেকেই যারা ছিলেন, আমরা ওই সময় অনেকগুলো বোলার ছিল যারা আমরা জোরে বোলিং করতাম, এবং বাংলাদেশে ওই সময় 140-এ বোলিং করা এটা খুবই কমন জিনিস ছিল না। যেহেতু আমরা খুবই ইয়াং ছিলাম, ওই সময় আমাদেরকে নিয়ে অনেক আলোচনা হতো যে আমরা জোরে বোলিং করি। সো হ্যাঁ, অবশ্যই ওইটা তো জোরে বোলিং করা, পেস বোলারদের মেইন জিনিসটাই তো আসলে জোরে বল করা, কিন্তু সেইটার সাথে সুইং কিংবা ভালো জায়গায় বোলিং করাটাও একটা ব্যাপার। সো ওইটা নিয়ে অবশ্যই খুবই ভালো লাগতো, কিন্তু আনফর্চুনেটলি ইনজুরিটা আমার ক্যারিয়ারটা অত দূর আগায়নি। সো ওইটা একটা দুঃখ তো সবসময় থাকেই। আচ্ছা, নাহিদের মতো খুব না হলেও যে ছোট আন্তর্জাতিক ক্যারিয়ারে আপনিও ওই পরিচিত ছিলেন তো গতিময় বোলিং এর জন্যই, আপনার কি ওই সাবেক গ্রেডদের মধ্যে কি অনুপ্রেরণা ছিলেন? অবশ্যই গ্লেন ম্যাকগ্রাকে আমি ফলো করতাম, এবং ধরেন অ্যান্ডি রবার্টস যখন আসে আমাদের একটা ক্যাম্পে, অ্যান্ডি রবার্টস আমাদেরকে খুব ভালোভাবে এনকারেজ করেছিল, বিশেষ করে আমাকে আর মাশরাফিকে। সো ওই জায়গাটা থেকে তখন মনে হয়েছিল যে না, আমি কিছু একটা করতে পারি। সো দেখেন, ভাগ্যের সাথে তো আর কিছু করা যাবে না, এবং ওই সময় আমাদের ফিজিও কালচার ছিল না ওরকম, এবং আমার যে ইনজুরিটা হয়েছিল ওইটা খুব বেশি হলে 6 মাসের রিহ্যাবে এটা ঠিক হয়ে যাওয়ার কথা। সো ওই সময় যে কালচারটা ছিল, আমাদের ফিজিওথেরাপিস্ট ছিল না, আমাদের বাইরে এতটা ট্রিটমেন্টের জন্য পাঠানো হতো না। সো ওই জায়গাটায় একটু আনলাকি ছিলাম, কিন্তু দেখেন, ওইটা নিয়ে বসে থাকলে তো হবে না। এখন যেটা আমি ফিল করি এবং আমরা যেটা দেখি, এখনকার ফাস্ট বোলারদেরকে আমরা চমৎকারভাবে গাইড করি, এবং ওদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টটাও খুব ভালোভাবে দেখা হয় সব জায়গা থেকে। আচ্ছা, এখানেই প্রশ্নটা আসে যে এই চোটের কারণে তো আপনার আন্তর্জাতিক ক্যারিয়ারটা লম্বা হয়নি, বড় একটা কারণ ছিল ওই ওয়ার্কলোড ম্যানেজ না করাটাই। নাহিদের বেলায় আমরা দেখছি যে বিসিবি বেশ সচেতন, তবে এখন যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট পিএসএল এ তিনি অনেক ভালো বোলিং করেছেন, আগামীতে অবশ্যই আইপিএলও নাম আসবে, সেক্ষেত্রে 3 ফরম্যাট খেলে আবার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে এই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করাটা কতটা সহজ বা কঠিন হতে পারে? কঠিন তো অবশ্যই, এটা তো কখনোই সহজ না, কিন্তু আপনি এটা শুধু নাহিদ রানার, ইন্ডিভিজুয়াল যেই প্লেয়ারটা তার নিজেরও একটা নলেজ থাকতে হবে যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা কীভাবে করতে হয়। এবং দেখেন, আমরা যতই এখন ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলতে যাক না কেন, ওর কিন্তু একটা গাইডলাইন থাকে, ওর কতটুকু বোলিং করতে পারবে, কয়টা ম্যাচ খেলবে টানা। সো এটা শুধু কোচ না, ফিজিও, ট্রেইনার প্রত্যেকেই এটা খুব ভালোভাবে এটা গাইড করে এবং এইটাকে মেনটেন করে। আপনি তো ঘরোয়া ক্রিকেট খেলেছেন 2014 সাল পর্যন্ত, এবং শেষ ম্যাচেও আপনার বোলিংটা বেশ ভালোই ছিল, অথচ আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ আরও 10 বছর আগে। তো এর পেছনে অনেক কারণই থাকতে পারে, কিন্তু গতির সঙ্গে আপোষ করে তো অনেক এক্সপ্রেস পেসাররা ক্যারিয়ার লম্বা করেছেন, কিন্তু আপনার তো আন্তর্জাতিক ক্যারিয়ারটা শেষ, এরপরও ঘরোয়া ক্রিকেট আরও 10 বছর চালিয়ে যাওয়ার এই ইন্সপিরেশনটা কীভাবে পেলেন? চেষ্টা তো করছিলাম যে ন্যাশনাল টিমে আবার কিভাবে কামব্যাক করা যায়, কিন্তু খুবই আনলাকি ছিলাম এই দিক থেকে। আমি যখন আবার ফিট হই খেলার জন্য, এবং তখনও আমি 2টা ন্যাশনাল লিগে আমি হাইয়েস্ট উইকেট টেকার হই, ভালো পারফর্ম করি, কিন্তু তখনও আমার সুযোগ মিলেনি ন্যাশনাল টিমে। একটা সুযোগ এসেছিল ন্যাশনাল টিমের নিউজিল্যান্ডের একটা ট্যুরে, কিন্তু আমাকে সিলেক্টররা ফোন করে বলেও দিয়েছিলেন যে আমি যাচ্ছি, কিন্তু 2 দিন পরে টিম যখন দেয় আমি টিমে ছিলাম না। সেটা আমি জানি কারণটা কী ছিল, কিন্তু এটা আমি না বলি।
সো ওইটা আমার মানে আর একটা আফসোসের জায়গা, যে কারণ নিউজিল্যান্ড পেস বোলারদের জন্য মানে স্বর্গের মতো একটা জায়গা, এবং আমি ওই সময় যেই ফর্মে ছিলাম আমার মনে হয় আমি একটা ভালো জায়গা হয়তো বা করে ফেলতে পারতাম। সো যেহেতু হয়নি, ওইটা নিয়ে আর আফসোস থাকবে সব সময়, কিন্তু ওইটা নিয়ে আর চিন্তা করি না আসলে। পেসারদের ক্ষেত্রে কি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এটা করে চোট কমানো যায়, নাকি এটা একেবারেই ভাগ্যের ব্যাপার? পেস বলার, যদি কোনো পেস বলার বলে যে তার শরীরে কোনো ব্যথা নেই, এইটা আসলে একদমই সত্যি না। কারণ আপনার ছোটোখাটো নিগেল থাকবে, আপনার ব্যথা থাকবে, ওগুলো নিয়ে খেলতে হয়। বড় কোনো ইনজুরির চান্সেস থাকলে ওই সময় পেস বলাররা রেস্ট নেয় কিংবা ট্রিটমেন্ট করে, কিন্তু ছোট ব্যথা, গায়ে ব্যথা এগুলো থাকবে। কিন্তু আপনার বুঝতে হবে যে কোনটা আমার ইনজুরি, বড় ইনজুরি হতে পারে, আর কোনটা ম্যানেজ করে আমি খেলতে পারি। সো এইটা বোঝার ব্যাপার আছে ওই প্লেয়ারটার, এবং ইনজুরি হবে না এরকম খুব মানে কম ফাস্ট বলারই আছে দুনিয়ায়। বাংলাদেশে এখন যে ক্রিকেট বোর্ড চলছে সেটা তো অ্যাডহক কমিটি চলছে, নতুন একটা বোর্ডও আসবে। আমরা আশা করি যে সেখানে একেবারে সব বাস্তবতা বদলে যাবে। তো বাংলাদেশ দলে যে পেস বোলিং কোচ শন টেইট আপনার কাজ পছন্দ করেন, এবং বিসিবিকেও তিনি বলেছেন আপনাকে কাজে লাগাতে। একজন বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান পেসার যখন এমন প্রশংসা করেন, সেটা কেমন লাগে? অবশ্যই ভালো লাগে। দেখেন, শন টেইটের সঙ্গে আমার একটা ভালো রিলেশনও বিল্ড আপ হয়েছে, এবং ও আমার কাজ দেখেছে, ওর সঙ্গে অনেক কথা হয় বোলিং নিয়ে। সো এবং আমি ওকে অনেক রকম ফিডব্যাক দিই, কোন বলার কী করছে, কারা কীরকম কাজ করছে, কারা কোন সিচুয়েশনে কোন পজিশনে আছে। সো এই জিনিসগুলো ও খুব পছন্দ করে। সো ওর মতো একটা লেজেন্ডারি ফাস্ট বোলার, এবং ও যেহেতু এখন বাংলাদেশ টিমের ফাস্ট বোলিং কোচ, ওর থেকে এরকম প্রশংসা পাওয়া অবশ্যই ভালো লাগে, এবং এইটা একই সাথে ইন্সপায়ারও করে আরও ভালো কাজ করার। বিপিএলে আপনি খুলনা টাইগার্সকে এক আসর আগে সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন। কোচিং ক্যারিয়ারে এখন কি ব্যক্তিগতভাবে এটাই কি সেরা অর্জন মনে হয়? অবশ্যই মনে হয়, কারণ ওইটা একটা চমৎকার সিজন আমরা কাটিয়েছিলাম। খুবই ইয়াং টিম ছিল, ওরকম আহামরি কোনো নাম ছিল না, তবে ওভারঅল আমরা টিম হিসেবে খুব ভালো খেলেছিলাম। তবে ওই যেই ম্যাচটাতে আমরা হেরে যাই, ওইটাতে ওই একটা কষ্ট তো আছেই, ওই লাস্ট বলে 4 রান হয়ে যাওয়াটা। সো ওইখান থেকে হয়তোবা ওই ম্যাচটা জিতলে ফাইনাল মেক করতাম, ওইটা একটা আশা ছিল। সো এখনও ওই আশাটা আছে যে বিপিএলের ট্রফি এখনও জেতা হয়নি, অনেক দিন বিপিএলে কাজ করছি। ইনশাল্লাহ ফিউচারে মানে ওইরকম দিন আসবে যে আমরাও ট্রফি লিফট করতে পারবো। আচ্ছা, এই খুলনা দলে আপনি কাজ করেছিলেন আফিফ হোসেনের সঙ্গে, এবং আপনাকে একটি প্রেস কনফারেন্সে আমি প্রশ্নটা করেছিলাম যে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে কেন ওইভাবে হতে পারে না এবং সফল হতে পারে না। আপনি এটা নিয়েও বলেছিলেন যেটা আপনাকে অবাক করে। যে এখানে কি মূল কারণটা তার ব্যাটিং অর্ডারটা, নাকি ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের মাঝে একটা ব্যবধান রয়ে গেছে? দেখেন, আমাদের একটা জিনিস খুবই স্পেসিফিক করা উচিত কি, যে আমি একটা প্লেয়ারকে যখন সিলেক্ট করি, আমি ওকে আসলে কোন পজিশনের জন্য সিলেক্ট করি। সে আফিফ যদি এখন ঘরোয়া ক্রিকেটে রেগুলারলি 4-এ ব্যাটিং করে, তাহলে আমরা যদি ওকে পিক করতে চাই, আমার ন্যাশনাল টিমে যদি 4-এ জায়গা থাকে, তাহলে আমার পিক করা উচিত। কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে ও রান করছে ঘরোয়া ক্রিকেটে 4 নম্বরে ব্যাটিং করে, আপনি ওকে ইন্টারন্যাশনালে যে আপনি ওকে 5-6 খেলাচ্ছেন, ওই জায়গার খেলার মানে ধরনটাই কিন্তু ডিফারেন্ট। আপনার 5-6 যে আপনার গেমটাই কিন্তু ডিফারেন্ট গেম, এবং 4-এ আপনার ডিফারেন্ট গেম। সো আপনি যাকে যখন যেই জায়গার জন্য পিক করছেন, সেও যেন তাকেও ইনফর্মটা করা হয় যে তোমাকে আমরা এই জায়গায় চিন্তা করছি, তুমি ঘরোয়া ক্রিকেটে এই জায়গাটায় ব্যাটিং করো। সো এই ইনফরমেশনগুলো যদি প্লেয়াররা জানে যে আমার যদি ন্যাশনাল টিমে চান্স পেতে হয়, তাহলে আমার এই পজিশনে আমার একটা সুযোগ থাকবে। সো আমিও ঘরোয়া ক্রিকেটে ওইখানেই রান করব কিংবা ওইখানেই পারফর্ম করব। কিন্তু জাতীয় দলে যে হেড কোচ ফিল সিমন্স, তিনি একটি সংবাদ সম্মেলন আবার বলেছেন যে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যানদেরকে মানিয়ে নেওয়ার যে কোনো পজিশনে স্কিল থাকতে হবে। মানে আফিফকে তিনি ঘরোয়াতে টপ অর্ডারে খেললেও তিনি যে আন্তর্জাতিক ক্রিকেটে লো অর্ডারে খেলবেন, এই অ্যাডাপ্ট করার স্কিলটা তার থাকতে হবে। এই ব্যাপারটা কিভাবে দেখেন? সেটাই তো আমি ওইটাই বললাম, যে তাহলে আফিফের সঙ্গে ওইভাবে কথা বলা উচিত। আমি শুধু আফিফ বলছি না, মানে যে কোনো প্লেয়ারকেই তাকে ওই ইনফরমেশন দেওয়া উচিত যে আমরা তোমাকে নিয়ে এইখানে চিন্তা করছি, বাংলাদেশ টিমের আমার এই জায়গাটায় আমার একটা প্লেয়ার দরকার। সো আমি যদি ঘরোয়া ক্রিকেটে সবসময় টপ অর্ডারে রান করি, আপনি যদি আমাকে ইন্টারন্যাশনালি নিয়ে বলেন লোয়ার অর্ডারে যেও রান করতে হবে, আমার খেলা তো লোয়ার অর্ডারের জন্য না, আমি ওইভাবে রেডি হইনি। সো আমার যদি আগের থেকেই ইনফরমেশনগুলো প্লেয়ারের কাছে থাকে, তাহলে ওই জায়গার জন্য আমরা রেডি হবে প্লেয়ারটা। আচ্ছা, এবার একটু কোচিং এর দিকেই আসি আমরা ওই জায়গা থেকে। জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ইন্ডি ফ্লাওয়ার এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা কোচ, এমনকি নেদারল্যান্ডসের টেন জয়েস ছেটো আইপিএল এর কোচ। কিন্তু বাংলাদেশের
কোচদেরকে আমরা দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজিতে দেখি না, বাংলাদেশের কোচরা দেশের বাইরে কবে থেকে বা কিভাবে কাজের সুযোগ পেতে পারেন দেশের বাইরে? দেখেন বাধাটা কোথায়? এইটা আমি মনে করি যে আমাদেরই দোষ আসলে। আমরা যারা কোচিং করছি আমাদেরই একটা এখানে ল্যাকিংস, কারণ আমরা কখনো ওই কোনো এজেন্ট আমাদের নেই, কিংবা আমরা ওই লিঙ্কটা আমরা করি না কখনো বাইরে যাওয়ার জন্য, কিংবা আমাদের ওই এফোর্টটা আমাদের মনে হয় নেই। আমি অন্য কারো জানি না, আমি আমারটাই যদি বলি, আমরা হয়তোবা ওই জায়গাটা একটু পিছিয়ে আছি। আমি আমাকেই দোষারোপ করব, কারণ চাইলে সম্ভব। এইখানে আপনি এটা কোনো রকেট সায়েন্স না, কারণ আমরা এইখানে যা কাজ করছি আমরা ইন্টারন্যাশনাল প্লেয়ার নিয়ে কাজ করছি, আমরা ন্যাশনাল টিমের প্লেয়ার নিয়ে কাজ করছি, রাইট? সো ওইখানেও, এবং আমরা যখন বিপিএল করি বাইরের দেশের প্লেয়াররা আসছে, ওদেরকে আমরা কন্ট্রোল করছি, হ্যান্ডেল করছি। সো এইখানে মিটিংগুলো কন্ডাক্ট করছি, গেম প্ল্যান করছি। সো সব কিছুই কিন্তু মানে টপ নচ হচ্ছে। সো আমরা বাইরে শুধুমাত্র একটা কারণেই আমরা, আমার মনে হয়, চাই না কিংবা যেতে পারছি না, সেটা জাস্ট বিকজ আমাদের কোনো এজেন্ট নেই, কিংবা আমাদের ওই লিঙ্কটা আমরা করতে পারি না। সো লাস্ট ইয়ার আমি অস্ট্রেলিয়াতে গেলাম, যদিও এটা ফ্র্যাঞ্চাইজ ছিল না, একটা ওদের গ্রেট ক্রিকেট ছিল আমি ওদের স্কুল ক্রিকেট থেকে ওদের ফার্স্ট ক্লাস সবগুলো লেভেলেই আমি কাজ করে এসেছি। সো ওইখানে আমার একটা লিঙ্ক তৈরি হয়েছে। সো ওইখানে আমি ইনশাল্লাহ চেষ্টা করব প্রতি বছর যাওয়ার জন্য, কারণ ওইখানে অনেক কিছু শেখার আছে, যে ওরা কীভাবে প্লেয়ার তৈরি করে কিংবা কীভাবে ওরা ওদের ক্রিকেটটা রান করে। সো এইখান থেকে যেহেতু আমার একটা লিঙ্ক তৈরি হয়েছে, আমি সাথে সাথে চেষ্টা করব আমার ফেলো যারা কোচেস আছেন তাদেরকে ওই লিঙ্কটা করে দেওয়ার। হ্যালো জুয়েল, চর্চাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।